হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। তো আজ তোমাদের নিয়ে চলে এসেছি ফার্স্ট সেমিস্টারের যেটা করাচ্ছিলাম, যে চ্যাপ্টারটা আগের উইকে স্টার্ট করেছিলাম, প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস। এই চ্যাপ্টারটা আমরা করেছি কতদূর অবধি না, এই চ্যাপ্টারটার আমরা যে সিম্পল এপিথেলিয়ামগুলো রয়েছে, যেগুলোর সরল আবরণী কলা, সেগুলো আমরা মোটামুটি অনেকটা কাভার করে নিয়েছি। তো আজ আমরা করব যেগুলো গ্রন্থিময় এপিথেলিয়াম রয়েছে, যেমন কি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কি? গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম হচ্ছে যেসব এপিথেলিয়ামগুলো গ্রন্থিময়, যেমন কি লালা গ্রন্থি, কোথায় কোথায় দেখতে পাই, লালা গ্রন্থিতে, স্তনগ্রন্থিতে, কর্মগ্রন্থিতে ইত্যাদি জায়গায়। এর বৈশিষ্ট্য কি না, এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্ষরণকারী এপিথেলীয় কোষ একত্রিত হয়ে একটি গ্রন্থি উৎপন্ন করে। মানে ক্ষরণকারী এপিথেলীয় যে কোষগুলো রয়েছে, যেগুলো কোনো ক্ষরিত করছে, সেই সব কোষগুলো একত্রিত হয়ে একটি গ্রন্থি তৈরি করছে। এই গ্রন্থিগুলো এপিথেলীয় কোষ দ্বারা গঠিত, যাদের বিশেষত্ব হলো সংশ্লেষণ এবং নির্দিষ্ট বস্তু ক্ষরণ করা। কোষগুলো কিরকম হয় না, কোষগুলো ঘনকাকার, স্তম্ভাকার বা বহুভুজাকৃতির হয়, তবে এরা কিন্তু একস্তরীয় হয়। আর কি না, লালা গ্রন্থিতে একটি অসম্পূর্ণ দ্বিতীয় স্তরের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কোষগুলো একটা ভিত্তিপদ্মার উপর সজ্জিত হয়ে থাকে। কোষগুলোতে একটি বৃহৎ আকারের নিউক্লিয়াস, গোলগি বডি এবং গ্র্যানিউল থাকে। এই কলা বিক্ষিপ্ত অবস্থায় আবরণী কলার মধ্যে থাকে, অথবা কিভাবে থাকে না, দলবদ্ধভাবে সুনির্দিষ্ট অবস্থায় থাকে। আর এর কাজ কি? এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের কাজ কি? এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের কাজ হচ্ছে বিভিন্ন পদার্থ ক্ষরণ করা, এর প্রধান কাজ। আর বিভিন্ন যে পরিবহন রয়েছে, ওই পরিবহনে সাহায্য করা এর কাজ। অর্থাৎ বিভিন্ন পদার্থ ক্ষরণ করাটাই হচ্ছে এর মেন কাজ। এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের মেন কাজ ওটাই কিনা, বিভিন্ন পদার্থ ক্ষরণ করা। এছাড়াও আর কি কাজ রয়েছে না, যে বিভিন্ন পদার্থ পরিবহন, সেই পরিবহনে সাহায্য করা। এটাই হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এরপর কি রয়েছে? এরপর রয়েছে গ্রন্থির শ্রেণীবিন্যাস। গ্রন্থির শ্রেণীবিন্যাসে আমরা প্রথমেই কি গ্রন্থি পাবো? প্রথমেই রয়েছে এককোষী গ্রন্থি। এককোষী গ্রন্থি কি? এককোষী গ্রন্থি হচ্ছে, আমি এখানে তোমাদের স্ট্রাকচারটা এঁকে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো এককোষী গ্রন্থির স্ট্রাকচার। এটা এককোষী গ্রন্থিটা হচ্ছে একটি মাত্র কোষ দ্বারা গঠিত হবে। অর্থাৎ তার গঠনটা কিরকম? সরল গঠন হবে, সরলতম গঠন। আর এর ক্ষরণহীন কোষের মধ্যে এই কোষগুলো ছড়িয়ে থাকে। ক্ষরণহীন কোষের মধ্যে কোষগুলো ছড়িয়ে থাকে, যেরকম কি কোষ? উদাহরণ কি না, গবলেট কোষ। গবলেট কোষ হচ্ছে এক ধরনের এককোষী গ্রন্থি। এর বিস্তৃত কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? লার্জ ইন্টেস্টাইনের গায়ে, বৃহদান্তের গায়ে এবং শ্বাসনালীর পথে আমরা দেখতে পাই কাকে না, এককোষী গ্রন্থিকে। এর কাজ কি? এর কাজ কি না, এর কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করে। এককোষী গ্রন্থি মিউকাস ক্ষরণ করে, যা তৈলাক্ত এবং ক্ষতিকর বস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। আর কি না, বিভিন্ন ধরনের জটিলতা প্রদর্শন করে এরা তিন টাইপের হয়। কি কি না, সেটা পরে পড়বো। প্রথমে আমরা বহুকোষী গ্রন্থিটা জেনে নেব। এদের তাহলে মেন কাজ আমরা কি জানলাম না, মিউকাস ক্ষরণ করে, যেটা কি তৈলাক্ত এবং ক্ষতিকর বস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। বুঝতে পারলে? এরপর কি? এরপর রয়েছে
বহুকোষী গ্রন্থি। বহুকোষী গ্রন্থি কি? বহুকোষী গ্রন্থির স্ট্রাকচারও দেওয়া হয়েছে এখানে। বহুকোষী গ্রন্থি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? বহুকোষী গ্রন্থি দেখতে পাওয়া যায় কোথায় না? আমরা দেখতে পাই বিভিন্ন স্থানে, যেরকম থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল, আরো বিভিন্ন যে কর্মগ্রন্থি রয়েছে সেগুলোতে। তো বহিঃক্ষরা গ্রন্থি 3 ধরনের। কি কি? বহুকোষী গ্রন্থি 3 ধরনের। কি কি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, আর কি না মিশ্র গ্রন্থি। এরপর আমরা কি করব? এই অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থির সম্পর্কে পড়ব। তো এরপর আমরা দেখব অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিটা কি না? অন্তঃক্ষরা গ্রন্থিটা হচ্ছে নালীবিহীন এক প্রকারের গ্রন্থি। এদের কোষের ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায়। আর এরা কোথায় কোথায় থাকে? এদের বিস্তৃতি কোথায় কোথায় না? এরা থাইরয়েড, পিটুইটারি, থাইমাস, অ্যাড্রিনাল, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি এইসব জায়গায় এদের বিস্তৃতি। এদের কাজ কি? অন্তঃক্ষরা গ্রন্থির কাজ না? অন্তঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে হরমোন ক্ষরণ করা। বুঝতে পেরেছ? এরপর কি রয়েছে না? এরপর রয়েছে বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি বা কি গ্রন্থি? সোনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থিটা কি না? যে সকল গ্রন্থির ক্ষরণ নির্দিষ্ট নালীর মাধ্যমে দেহের অপর স্থানে নিত হয় তাকে কি বলে? তাকে বলে বহিঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ কি বললাম? যেসব গ্রন্থিগুলোর যে ক্ষরণ সেগুলো যদি নির্দিষ্ট কোনো একটা নালীর মাধ্যমে দেহের অপর কোনো এক স্থান থেকে অন্য স্থানে ক্ষরিত হয় তখন তাকে কি বলে? বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির বিস্তৃতি কোথায় না? লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, যকৃৎ ইত্যাদি এইসব জায়গায় কি রয়েছে? বহিঃক্ষরা গ্রন্থি রয়েছে। বহিঃক্ষরা গ্রন্থির কাজ কি না? বহিঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করা। তাহলে আমরা জানলাম হরমোন ক্ষরণ কে করে? হরমোন ক্ষরণ করে অন্তঃক্ষরা গ্রন্থি। আর উৎসেচক ক্ষরণ করে কে না? বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে। এরপর রয়েছে মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র গ্রন্থি কি করবে? দুটো কাজই করবে। মিক্স গ্ল্যান্ড। মিশ্র গ্রন্থি কি করে না? মিশ্র গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি উভয় প্রকারেরই ক্ষরণ ঘটায়। অর্থাৎ কি ক্ষরণ ঘটাবে? অন্তঃক্ষরা গ্রন্থি যখন হরমোন ক্ষরণ করে, বহিঃক্ষরা গ্রন্থি যখন উৎসেচক ক্ষরণ করে, মিশ্র গ্রন্থি তাহলে কি ক্ষরণ করবে না? মিশ্র গ্রন্থি তাহলে হরমোন এবং উৎসেচক উভয়ই ক্ষরণ করবে। বুঝতে পারলে? মিশ্র গ্রন্থির বিস্তৃতি কোথায় 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 আমরা দেখতে পাই না? অগ্নাশয়ে আর কোথায়? শুক্রাশয়ে। এই দুটো জায়গায় আমরা কাকে দেখতে পাই? মিশ্র গ্রন্থিকে। আর মিশ্র গ্রন্থির কাজ কি সেটা তো আগেই বললাম, যে হরমোন ক্ষরণ এবং উৎসেচক ক্ষরণ দুটোই ক্ষরণ করা। দুটোই ক্ষরণ হচ্ছে মিশ্র গ্রন্থির কাজ। এরপর আমরা দেখব নাকি না ক্ষরণের প্রকৃতি অনুসারে বহুকোষী গ্রন্থিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি না? ক্ষরণের প্রকৃতি অনুসারে কি কি ভাগে ভাগ করলাম? হলোক্রিন, অ্যাপোক্রিন, আর একটা কি? মেরোক্রিন। এবার হলোক্রিনটা কি না? হলোক্রিন হচ্ছে কোনো কোষ ক্ষরণ পদার্থ নির্গত হওয়ার সময় সেই কোষটি ফেটে যায়। মানে যেই কোষটা থেকে একটা ক্ষরণ পদার্থ নির্গত হচ্ছে, আমি তোমাদেরকে এখানে ছবি এঁকে দিয়েছি, যে কোষটা থেকে একটা ক্ষরণ পদার্থ নির্গত হচ্ছে সেই কোষটা, সেই ক্ষরণ পদার্থটা নির্গত হওয়ার সময় কি হয়? কোষটা ফেটে যায়, ফলে কোষটি মারা যায় এবং কোষের অভ্যন্তরের সমস্ত বস্তু বাইরে নিক্ষিপ্ত হয়। এবং আবার কি হয় না? পুনরায় আবার একটি কোষের উৎপত্তি ঘটে এবং তা আবার সেই একইভাবে ক্ষরণ চালায়। একে বলা হচ্ছে কি? হলোক্রিন। তো হলোক্রিনটা তাহলে কি হলো
না একটা কোষ, সেই কোষটি ক্ষরণ পদার্থ নির্গত হওয়ার সময় কোষটি ফেটে যায় এবং কি হয় না কোষটি মারা যায়। সেই কোষের অভ্যন্তরে থাকা যত সমস্ত বস্তু রয়েছে সেই বস্তুগুলো কি হয় না বাইরে নিক্ষিপ্ত হয়। এবার যখন পুনরায় একটি কোষের উৎপত্তি ঘটে এবং তা আবার একইভাবে কি করে ক্ষরণ করে, তাকেই বলা হচ্ছে হলোক্টিন। হলোক্টিনের উদাহরণ কি হবে? হলোক্টিনের উদাহরণ হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি। এখানে কি দেখলে? এখানে দেখেছো এটা একটা কোষ, কোষটা যখন ক্ষরণ করতে গেল কোষটা ফেটে গেল, এর ফলে কোষটি মারা গেল। এটাই হচ্ছে তার পদ্ধতি। এরপর কি রয়েছে না, এরপর রয়েছে অ্যাপোক্রিন। অ্যাপোক্রিনটা কি না, অ্যাপোক্রিন হচ্ছে মানে কোষের অগ্রভাগ সামান্য ফেটে গিয়ে ক্ষরণ পদার্থ নির্গত করে। এতে কি হয় না, এতে কোষের মৃত্যু ঘটে না এর ফলে। আচ্ছা কি হলো না, মানে আমি যদি এই জায়গাটা যখন আমি পুরোটা কোষ একসাথে বাস্ট করে দেব তখন কি হবে, কোষটা ফেটে যাবে, ফলে কোষটার মৃত্যু ঘটবে। কিন্তু এইটা একটা যদি কোষ হয়, আমি তার শুধু যদি উপরের প্রান্তটা একটু ছিদ্র করে দিই তাহলে কি হবে, তার মধ্যে যা বস্তু আছে সব আস্তে আস্তে বাইরে একটা টাইমের পর সবটাই নির্গত হয়ে যাবে, তাহলে কোষটার কিন্তু কোনো ক্ষতি হবে না সেই মুহূর্তে। তো সেটাই বলতে চাইছে যে কোষের অগ্রভাগ সামান্য ফেটে গিয়ে ক্ষরণ পদার্থ নির্গত হয়, এর ফলে কি হয় না এতে কোষের কোনো মৃত্যু ঘটে না, তাকেই কি বলছে অ্যাপোক্রিন। যেমন কি উদাহরণ কি না, স্তনগ্রন্থি, গবলেট কোষ, এটাই হচ্ছে অ্যাপোক্রিনের উদাহরণ। তো আমরা দেখলাম হলোক্রিনের উদাহরণ সিবেসিয়াস গ্রন্থি, অ্যাপোক্রিনের উদাহরণ স্তনগ্রন্থি, গবলেট কোষ। এরপর আমরা কি পড়ব না, এরপর পড়ব মেরোক্রিন। মেরোক্রিন কি না, মেরোক্রিন হচ্ছে এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষ বস্তু ক্ষরিত হয় এবং এই ক্ষরণ পদার্থগুলো কি হয় নির্গমনের ফলে গ্রন্থি কোষের কোনো ক্ষতি ঘটে না, গ্রন্থি কোষ যেটা সেটার কোনো ক্ষতি ঘটে না এবং তার কোনো পরিবর্তনও ঘটে না, তাই একে বলা হচ্ছে মেরোক্রিন। অর্থাৎ মেরোক্রিনে কি হলো, এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষবস্তু ক্ষরিত হচ্ছে, ফলে ক্ষরণ পদার্থ নির্গমনের ফলে গ্রন্থি কোষের কোনো ক্ষতি হচ্ছে না আর গ্রন্থি কোষের কোনো পরিবর্তনও হচ্ছে না, তাকে কি বলছে মেরোক্রিন। মেরোক্রিনের উদাহরণ কি, মেরোক্রিন হচ্ছে কিরকম না, লালা গ্রন্থি হচ্ছে এক প্রকারের মেরোক্রিন। এরপর কি না, এরপর আমরা দেখবো এগুলো আমরা কি পড়লাম, যে হলোক্রিন, অ্যাপোক্রিন, মেরোক্রিন এগুলো আমরা পড়লাম তার ক্ষরণের প্রকৃতি অনুসারে। এরপর আমরা দেখব আকৃতি অনুসারে বহুকোষী গ্রন্থিগুলোকে দুভাগে ভাগ করা যায়। কি কি না, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে যৌগিক। তো সরলটা প্রথমে আমরা দেখে নেব সরল কি কি। তো সরল কি, প্রথমে রয়েছে কি না সরল সোজা নলাকৃতি। মানে কি, মানে এদের কোনো শাখা নেই, এরা শাখাবিহীন নলাকৃতি এবং সোজা, এরাই হচ্ছে সরল সোজা নলাকৃতি। এদের উদাহরণ কি, যেমন মানব পৌষ্টিক নালীর ইলিয়ামিস্তের ক্রিপ্টপ অফ লিবারন কুনন নামক গ্রন্থি, এটা হচ্ছে সরল সোজা নলাকৃতির উদাহরণ। এরপর কি রয়েছে সরল কুণ্ডলীকৃত নলাকার। সরল কুণ্ডলীকৃত নলাকার মানে কি, এরা সরল হবে, শাখান্বিত হবে এবং কুণ্ডলাকৃতি হবে। এই গ্রন্থির উদাহরণ কি, এই গ্রন্থির উদাহরণ হচ্ছে কি ত্বকের ঘর্মগ্রন্থি। আর কি রয়েছে, আর রয়েছে কি না সরল শাখান্বিত নলাকার। সরল শাখান্বিত নলাকার মানে কি, এই গ্রন্থির ক্ষরণকারী অংশটি হবে নলাকার, সোজা কিন্তু শাখান্বিত। যেমন কি গ্রন্থি না পাক গ্রন্থি বা রয়েছে ইউটেরাইন গ্রন্থি বা বগলের যে ঘর্মগ্রন্থি রয়েছে, ক্ষুদ্রান্তের যে ব্রুনার বর্ণিত গ্রন্থি, এগুলো কিসের উদাহরণ, সব সরল শাখান্বিত নলাকার গ্রন্থির উদাহরণ। এরপর কি রয়েছে না, এরপর রয়েছে সরল থলিবদ্ধ গ্রন্থি।
সেটা কি না কোনো কোনো গ্রন্থিতে দেখতে পাওয়া যায় স্ফীত থলির মতো অংশ, তাদেরকেই কি বলে সরল থলিবদ্ধ গ্রন্থি। যেমন কি না সোনা ব্যাঙের ত্বকের মিউকাস ক্ষরণকারী গ্রন্থি, সেটা কিসের উদাহরণ? সরল থলিবদ্ধের উদাহরণ। আর কি রয়েছে না সরল শাখান্বিত থলিবদ্ধ। সরল শাখান্বিত থলিবদ্ধ কি না ক্ষরণকারী অংশটি থলির মতো ও শাখান্বিত। যেমন কি গ্রন্থি না সিবেসিয়াস গ্রন্থি। তো এটাই হচ্ছে সরল। এগুলো আমরা কি দেখতে পেলাম? আকৃতি অনুসারে যে বহুকোষী গ্রন্থির দু ধরনের ভাগ রয়েছে তার মধ্যে একটা ভাগ সরল। এই সরলের ভাগ হচ্ছে এগুলো। এরপর আমরা কিগুলো দেখবো না এরপর আমরা দেখে নেব যৌগিক। সরল ও যৌগিক দুটো ভাগ, এরপর সরলটা জানলাম, এরপর আমরা যৌগিক গুলো দেখবো। যৌগিকে কি কি রয়েছে? যৌগিক নলাকার। যৌগিক নলাকার কি না যৌগিক বহুকোষী গ্রন্থির মধ্যে অনেকগুলো গ্রন্থি নলাকৃতির হয় এবং শাখাযুক্ত হয়, এরাই হচ্ছে যৌগিক নলাকার গ্রন্থি। যেমন কি গ্রন্থি না লালা গ্রন্থি। লালা গ্রন্থি কিসের উদাহরণ? যৌগিক নলাকার গ্রন্থির উদাহরণ। আর কি রয়েছে? আর রয়েছে যৌগিক থলিবদ্ধ। যৌগিক থলিবদ্ধ কি এরকম অনেকগুলো যৌগিক বহুকোষী গ্রন্থি দেখতে থলিবদ্ধ এর শাখাযুক্ত, এরা শাখাযুক্ত হয়, এদেরকেই কি বলা হচ্ছে? যৌগিক থলিবদ্ধ। যেমন কি না মানুষের স্তনগ্রন্থি, অগ্নাশয়ের গ্রন্থি ইত্যাদি, এগুলো হচ্ছে এক ধরনের যৌগিক থলিবদ্ধ গ্রন্থির উদাহরণ। এরপর কি রয়েছে না নলাকৃতি থলিয়াকৃতি একসাথে। এটা কি না অনেক যৌগিক গ্রন্থির কিছু অংশ হয় নলাকৃতি, আবার কিছু অংশ হয় থলিবদ্ধ শাখাযুক্ত। এই ধরনের গ্রন্থিকে কি বলা হয় না এই ধরনের গ্রন্থিকে বলা হয় যৌগিক নলাকৃতি থলিয়াকৃতি গ্রন্থি। যেমন কি যেমন স্তনগ্রন্থি বা এবং অগ্নাশয় গ্রন্থির কিছু অংশ, আবার কি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় কাউপার গ্রন্থি পুরুষদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে কি বার্থলিন গ্রন্থি। এক্ষেত্রে আমরা দেখতে পাই কি নলাকৃতি আর কি থলিয়াকৃতি, অর্থাৎ নলাকৃতিও থাকবে আবার থলিবদ্ধযুক্ত থলিয়াকৃতিও থাকবে শাখাযুক্ত। তো এটা হলো যৌগিক অংশের ভাগ। তাহলে আমরা আকৃতি অনুসারে দুভাগে দেখলাম, সরল অংশ আর যৌগিক অংশ। এরপর আমরা কি দেখব না এরপর আমরা পড়ব যৌগিক এপিথেলীয় কলা বা স্তরীভূত আবরণী কলা বা কি না স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এই ভাগটা পড়লেই আমাদের আবরণী কলার সবগুলো ভাগ হয়ে যাবে। আমরা সরল আবরণী মানে সরল এপিথেলীয় কলা পড়ে নিয়েছি বা সরল স্তরীভূত কলা, সরল আবরণী কলা। আর কি না গ্রন্থিময় আবরণী কলাও আমরা পড়ে নিয়েছি, আর শুধু রয়েছে যৌগিক আবরণী কলা। এই যৌগিক আবরণী কলা বা যৌগিক এপিথেলীয় কলাটাই করলে আমাদের পুরোটা আবরণী কলা কভার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক যৌগিক এপিথেলীয় কলা। যৌগিক এপিথেলীয় কলা কি না যৌগিক এপিথেলীয় কলা হচ্ছে একাধিক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত একটি কলা। এই ধরনের এপিথেলিয়ামে বহু স্তরে একের ওপর আরেক কোষাস্তর সজ্জিত থাকে, সর্বনিম্ন স্তরে ভিত্তি পর্দার সংস্পর্শে থাকে। এপিথেলিয়ামের প্রকৃতি ও আকৃতি কোষের আকারের উপর নির্ভর করে। এই হচ্ছে যৌগিক আবরণী কলা, যৌগিক এপিথেলীয় কলা। যৌগিক এপিথেলীয় কলার ভাগগুলো আমরা দেখব। কি রয়েছে প্রথমেই না স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কি না এটা হচ্ছে বহুস্তর আঁইসাকার কোষ দ্বারা গঠিত। এরা প্রধানত প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত, যা বাধার সৃষ্টি করে। আর কি না বিভিন্ন স্থানে স্তরের তারতম্য থাকে, যেমন কি কয়েকটি স্তর কার্নিয়াল এপিথেলিয়াম, আবার কয়েকটি স্তর এপিডার্মিসে অবস্থিত। গভীর স্তরের কোষগুলো ঘনকাকৃতি এবং মুক্ততলের দিকের কোষগুলো চ্যাপ্টা স্কোয়ামাস আকৃতির হয়। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস আবার ধরনের? দু ধরনের। কি কি? একটা হচ্ছে কেরাটিন যুক্ত
আরেকটা হচ্ছে কেরাটিন বিহীন। কেরাটিন যুক্ত কি না এরা কেরাটিন ধারণ করে মানে কি, মানে প্রোটিন ও জল নিরোধক, ঘর্ষণ ও ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিহত করে, কেরাটিন যুক্ত যেটা। এদের বিস্তৃতি কোথায় কোথায় না সমগ্র দেহতলে, নখে ইত্যাদি অংশে থাকে। আর কাজ কি না প্রতিরক্ষা করা। আর কেরাটিন বিহীন যেটা সেটা কি করে না সিক্ত তলে দেখা যায়। ওপরের স্তরের কোষগুলো কেরাটিন থাকে না বলে এরা কোমল প্রকৃতির হয়। এদের বিস্তৃতি কোথায় না মুখগহ্বরে, গলবিলে, গ্রাসনালীতে, যোনিতে ইত্যাদি অংশে। আর এদেরও কাজ কি, এদেরও কাজ প্রতিরক্ষা করা। এরপর কি পড়বো না স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম কি না এটা হচ্ছে বহিঃস্তরের কোষগুলো ঘনকাকার আকৃতির হয়। এই ঘনকাকার আকৃতির কোষগুলোকেই কি বলছি আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। এদের বিস্তৃতি কোথায় না এদের বিস্তৃতি হচ্ছে স্তনগ্রন্থি, ঘর্মগ্রন্থির নালী, বৃহৎ লালা গ্রন্থি এবং অগ্নাশয় গ্রন্থির নালী, এই অংশে এরা থাকে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে কি না বাধা সৃষ্টি করা। এদের কাজ কি না বাধা সৃষ্টি করা। এরপর আমরা কি পড়বো, এরপর রয়েছে কি স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম কি না বহুস্তর কোষ দ্বারা গঠিত। ওপরের স্তরের কোষগুলো স্তম্ভাকার, আর নিচের দিকের স্তরের কোষগুলো কি হয় ক্ষুদ্র নাতি দীর্ঘ, মানে ক্ষুদ্র আকৃতির। এদের বিস্তৃতি এদের পুরুষের মূত্রনালী প্রশস্ত অংশে, স্নায়ুর অন্ত আবরণীতে, এইসব অংশে এরা রয়েছে। আর এদের কাজ কি না স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামের কাজ এরা সংশ্লিষ্ট অঙ্গের প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত। এটা কার কাজ বললাম, স্ট্র্যাটিফাইড কলামনারের কাজ। এরপর কি রয়েছে না এরপর রয়েছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম কি, ট্রানজিশনাল এপিথেলিয়াম হচ্ছে 3-4টি কোষস্তরের সমন্বয়ে গঠিত। ওপরের স্তরের কোষগুলো বৃহদাকার হয়, চ্যাপ্টা ও বহুভুজাকৃতির হয়। সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, কখনো কখনো দুটো নিউক্লিয়াসও থাকতে পারে। আর কি না মধ্যবর্তী স্তরের কোষগুলো শাঙ্কোয়াবৃত্ত হয়। এদের প্রশস্ত ভূমি ওপরের দিকে হয় সূচালো প্রান্ত, আর নিচের দিকে অবস্থান করে সূচালো প্রান্ত। সর্বনিম্ন স্তরের কোষগুলো বহুভুজাকৃতি হয়ে থাকে। এই কলার এক স্তরটা সরল এবং বহুকোষযুক্ত যৌগিক আবরণী কলার মাঝামাঝি স্থান দখল করে। এদের কোথায় কোথায় দেখা যায় না এদের দেখা যায় গোবিনীতে, মূত্রাশয় ও মূত্রনালীর ঊর্ধ্বাংশে। আর এদের কাজ কি, এদের কাজ হচ্ছে দেহের জলীয় অংশকে মূত্রের মধ্যে যেতে বাধা সৃষ্টি করা, মূত্রের ক্ষতিকারক পদার্থকে দেহের প্রবেশে বাধা দেয়, আর কি করে প্রতিরক্ষা প্রদান করে। এটাই হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তো এতদূর অবধি আমরা দেখলাম আমাদের গোটা এপিথেলিয়া কলাটা কমপ্লিট হয়ে গেল। এপিথেলীয় কলার মধ্যে যেটা ছিল সরল এপিথেলিয়াম, যৌগিক এপিথেলিয়াম আর গ্রন্থিময় এপিথেলিয়াম, টোটালটা আমরা কমপ্লিট করলাম। প্রত্যেকটা ভাগ ডিটেলসে জানলাম, প্রত্যেকটা পার্ট। তো এরপরে কি রয়েছে না সরল এপিথেলিয়াম বা সরল আবরণীর কলার পর মানে এপিথেলীয় কলার পর কি রয়েছে, এপিথেলীয় কলার পর বা আবরণী কলার পর রয়েছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা। তো এখন আপাতত আবরণী কলা কমপ্লিট। তো এরপর আমরা কি পড়বো না এরপর আমরা পড়বো যোজক কলা বা যোগ কলা বা কি না কানেকটিভ টিস্যু।
তো কানেকটিভ টিস্যু বা এই যোগ কলা কি তোমরা নাম শুনেই বুঝতে পেরে গেছো, মানে এটা একটা কানেকশন, মানে হয়তো কোনো একটা অংশের সঙ্গে কোনো একটা পদার্থকে বা কোনো কিছুকে কোনো একটা কিছুর সঙ্গে তার যোগাযোগ স্থাপন করছে। কি আমরা জেনে নিই না, যোগ কলা বা যোজক কলা দেহের বিভিন্ন অঙ্গসমূহের মধ্যে যোগাযোগ সংযোগ রক্ষা করে। এজন্য একে কি বলা হয়, বাইন্ডিং টিস্যু। তাহলে বাইন্ডিং টিস্যু কাকে বলা হয় না, বাইন্ডিং টিস্যু বলা হয় যোগ কলা বা যোজক কলাকে। আর কি, যোজক কলা সমগ্র দেহের শতকরা 30 ভাগ, অর্থাৎ কি মানে আমাদের দেহের 100%-এর মধ্যে 100 ভাগের মধ্যে যোগ কলা কত ভাগ রয়েছে, যোগ কলা রয়েছে 30 ভাগ। যোগ কলার কোথা থেকে উৎপত্তি, মেসোডাম অংশ থেকে, আগেই ফার্স্ট ক্লাসেই বলেছিলাম মেসোডাম অংশ থেকে যোগ কলার উৎপত্তি। তো বুঝতে পারলে যোগ কলাকে আমরা বলি বাইন্ডিং টিস্যু। যোগ কলা বিভিন্ন অঙ্গসমূহের মধ্যে সংযোগ রক্ষা করে, আর আমাদের দেহের শতকরা 30 ভাগ রয়েছে যোগ কলা, আর যোগ কলার উৎপত্তি মেসোডাম অংশ থেকে। যোগ কলার সংজ্ঞাটা বা ডেফিনেশনটা আমরা একটু জেনে নেব। যোগ কলা কি না, যে কলা দেহের বিভিন্ন কলা ও অঙ্গসমূহের মধ্যে সংযোগ স্থাপন করে তাকেই বলা হয় যোগ কলা। যে কলা দেহের বিভিন্ন অঙ্গসমূহ ও বিভিন্ন কলার মধ্যে সংযোগ স্থাপন করছে তাকে আমরা কি বলছি, যোগ কলা। যোগ কলার বৈশিষ্ট্য কি, যোগ কলার বৈশিষ্ট্য হচ্ছে যোগ কলা আদি ভ্রূণের মেসোডাম অংশ থেকে উৎপন্ন হয়। এই কলার ধাত্রের পরিমাণ বেশি এবং কোষের সংখ্যা কম। তাহলে কি না, যোগ কলা হচ্ছে আদি ভ্রূণের মেসোডাম অংশ থেকে উৎপন্ন হলো, আর কি করলো না, যোগ কলার ধাত্রের পরিমাণ বেশি এবং তার কিসের পরিমাণ কম, কোষের সংখ্যার পরিমাণ কম। অন্তঃকোষীয় পদার্থ তরল, অর্ধকঠিন বা কঠিন হতে পারে। অন্তঃকোষীয় পদার্থে বিভিন্ন প্রকার তন্তু জাতীয় উপাদান থাকতে পারে। এটা হচ্ছে যোগ কলার বৈশিষ্ট্য। না, অন্তঃকোষীয় পদার্থটা তরল, অর্ধকঠিন বা কঠিন হতে পারে। অন্তঃকোষীয় পদার্থে বিভিন্ন প্রকার তন্তু জাতীয় উপাদান থাকতে পারে। এর অবস্থিতি বা বিস্তৃতি কোথায় কোথায় থাকে না, এই যোগ কলা রক্ত, পেশি, তরুণাস্থি, অস্থি, ত্বক, পেরিটোনিয়ামের নিচে, স্নায়ুর ফাঁকে ইত্যাদি অংশে দেখা যায়। তাহলে যোগ কলাকে আমরা কোথায় কোথায় দেখতে পেলাম, রক্ত, পেশি, তরুণাস্থি, অস্থি ইত্যাদি অংশে, বিভিন্ন অংশে আমরা দেখতে পেলাম যোগ কলাকে। যোগ কলার গঠন কি না, একটি যোগ কলা, একটি আদর্শ যোগ কলার 4টি প্রধান অংশ থাকবে। কি কি না, ধাত্র, কোষ, ফাইবার, রক্তবাহ। ধাত্র কি না, ধাত্র হচ্ছে একটি ধাত্রটি সমসত্ব অর্ধতরল বা জেলির মতো ধাত্র বস্তু, যা রাসায়নিকভাবে গ্লাইকোসেমিনোগ্লাইকেন দ্বারা গঠিত। যোগ কলায় ছড়িয়ে থাকা সহযোগী কোষ থেকে ম্যাট্রিক্স বা ধাত্র খরিত হয়। কোষ কি না, কোষ হচ্ছে বিভিন্ন প্রকারের কোষ দেখতে পাই আমরা, যেমন ফাইব্রোব্লাস্ট। এরা ফাইবার এবং ধাত্র বস্তু গঠন করে। ফাইব্রোব্লাস্ট কোষ কি করে, ফাইবার এবং ধাত্র বস্তু গঠন করে। তারপর আর কি কোষ রয়েছে, ফ্যাট কোষ বা অ্যাডিপোজ কোষ। ফ্যাট কোষ কি না, এই কোষগুলো দেহের তাদের ভ্যাকুওলে ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ সঞ্চয় করে রাখে। আর কি কোষ রয়েছে না, রয়েছে ম্যাক্রোফাজ কোষ। ম্যাক্রোফাজ কোষ কি না, ম্যাক্রোফাজ কোষ এরা স্বাধীন বা আবদ্ধ ফ্যাগোসাইটোসিস হতে পারে। এরা স্বাধীনও হতে পারে, আবার কি হতে পারে, আবদ্ধও হতে পারে। আর কি রয়েছে না, মাস্ট কোষ কি, এরা হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে। মাস্ট কোষ কি করে, হেপারিন বা হিস্টামিন ক্ষরণ করে। আর কি রয়েছে, ইমিউনোসাইটস কি, ইমিউনোসাইটস হচ্ছে যেমন কি না, লিম্ফোসাইট বা প্লাজমা কোষ।
এরা কি এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন করে। তো এই হচ্ছে সবগুলো কোষ। আর কি রয়েছে, আর রয়েছে ফাইবার। ফাইবার কি বিভিন্ন ধরনের অদ্রাবণীয় প্রোটিন ফাইবার, যেমন কি কোলাজেন বা শ্বেততন্তু, ইলাস্টিন বা পিত্ততন্তু, এবং কি রেটিকুলার বা জালকাকার তন্তু। এরা ধাত্রের মধ্যে অবস্থান করে। আর কি রয়েছে, ব্লাড ভেসেল বা রক্তবাহ, যা উন্নত রক্ত সরবরাহের সঙ্গে সম্পর্কিত। তো এই হলো প্রধান চারটি অংশ। একটি আদর্শ যোগকলা গঠনের জন্য যে চারটি অংশ দরকার, সেই চারটি অংশ হলো এইগুলো: ধাত্র, কোষ, ফাইবার এবং রক্তবাহ। এরপর আমরা দেখে নেব যোগকলার কাজ। যোগকলার কাজ কি না, যোগকলার কাজ বিভিন্ন। যেমন কি না, যোগকলা বিভিন্ন কলাকে একত্রে বন্ধন ঘটায় এবং যথাযথ অবস্থান বজায় রাখে। আর কি করে না, মৃত এবং বিনষ্ট কলাকে প্রতিস্থাপিত করতে সাহায্য করে এবং পুনরুৎপাদন এবং কলা মেরামতিতে সাহায্য করে। আর কি না, দেহের প্রতিরক্ষায় সাহায্য করে, দেহের প্রবেশে দেহে প্রবেশ করে এমন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বিষাক্ত কোনো বস্তু থেকে দেহকে রক্ষা করতে সাহায্য করে। দেহ ধারণ বা অবলম্বন করার জন্য কঙ্কাল তৈরি করে। তাহলে কঙ্কাল কে তৈরি করে না, যোগকলা। জেলির মতো ধাত্র অংশ এর কাজ কি, স্টক কি করে না, স্টক অ্যাবজর্বার রূপে কাজ করে। আর কি না, দেহের কোনো কোনো অংশে ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে। তো এতগুলো কাজ কে করে, যোগকলা। এরপর আমরা যোগকলার শ্রেণীবিভাগটা দেখে নেব। শ্রেণীবিভাগটা না, ধাত্রের প্রকৃতি এবং কার্যের ওপর নির্ভর করে যোগকলাকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? এক হচ্ছে কানেকটিভ টিস্যু, এক কি না হচ্ছে কানেকটিভ টিস্যু, এক হচ্ছে কি কানেকটিভ টিস্যু। আর কি রয়েছে না, তরল যোজক কলা। তরল যোগ কলা। আর কি রয়েছে, আর রয়েছে ভারবাহী যোগ কলা। তো এই হচ্ছে 3টে ভাগ। এই 3 ভাগে ভাগ করা যায় যোগকলাকে। কিসের ওপর ভিত্তি করে? ধাত্রের প্রকৃতি ও কার্যের ওপর নির্ভর করে এই 3টি ভাগে ভাগ করা হচ্ছে যোগকলাকে: কানেকটিভ টিস্যু, তরল যোগকলা, ভারবাহী যোগকলা। তো এরপর আমরা দেখে নেব যোগকলার প্রত্যেকটা ভাগ ডায়াগ্রাম বেসিসে। যোগকলার প্রত্যেকটা ভাগ কি কি? যোগকলার একটা ভাগ তো তোমরা দেখতেই পেলে, সে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 3টে ভাগে ভাগ করা যে হয়েছে, কিসের বেসিসে ভাগ করা হয়েছে না, তার ধাত্রের প্রকৃতি এবং কার্যের ওপর নির্ভর করে যোগকলাকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? তো প্রথমেই আমরা দেখতে পেয়েছিলাম 3টে ভাগ কি কি ছিল না, কানেকটিভ টিস্যু প্রপার, আর তরল যোগকলা, আর একটা কি ভারবাহী যোগকলা। এই ছিল তার 3টে ভাগ। এবার এই 3টে ভাগ থেকে আমরা দেখব আরো কি কি ভাগ তৈরি হচ্ছে। আরো কি কি ভাগ হতে পারে না, এই যে তরল যোগকলা রয়েছে, এই তরল যোগকলার কটি ভাগ হচ্ছে? তরল যোগকলার 2টি ভাগ। কি কি না, তরল যোগকলার একটি ভাগ হচ্ছে রক্ত, আরেকটি ভাগ হচ্ছে কি লসিকা। এই প্রত্যেকটা ভাগ আমরা যখন পরে পড়ব, তখন পুরো ডিটেলসে ডেপথ থেকে পড়ব। আর কি না, এই কানেকটিভ টিস্যু প্রপার এর কটি ভাগ রয়েছে? এর রয়েছে টোটাল 7টি ভাগ। 7টি ভাগ। 7টি ভাগ কি কি না, 7টি ভাগের
মধ্যে একটা হচ্ছে অরিওলার, একটা হচ্ছে অ্যাডিপোজ, একটা হচ্ছে শ্বেততন্তুময় যোগকলা, একটা হচ্ছে পিত্তন্তুময় যোগকলা, একটা হচ্ছে জালিকাকার যোগকলা, একটা মিউকাস যোগকলা, আর একটা কি না রঞ্জকপূর্ণ যোগকলা। তো 7টা ভাগ আমরা কি কি দেখতে পেলাম? অরিওলার, অ্যাডিপোজ, শ্বেততন্তুময় যোগকলা, পিত্তন্তুময় যোগকলা, জালিকাকার যোগকলা, মিউকাস যোগকলা আর রঞ্জকপূর্ণ যোগকলা। এগুলো কিসের ভাগ দেখলাম? না কানেকটিভ টিস্যু পেপারের এই 7টে ভাগ। এরপর আর একটা যে ভাগ রয়েছে ভারবাহী যোগকলা। ভারবাহী যোগকলার কটি অংশ রয়েছে? 2টি অংশ। কি কি? একটা হচ্ছে তরুণাস্থি আর একটা হচ্ছে অস্থি, মানে অস্থি তরুণাস্থি। সরি, একটা কি অস্থি আর একটা হচ্ছে তরুণাস্থি। এবার অস্থির কটা ভাগ? অস্থির হচ্ছে 2টো ভাগ, একটা হচ্ছে কম্প্যাক্ট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। আর যে তরুণাস্থি রয়েছে ওই তরুণাস্থির কটি ভাগ? ওই তরুণাস্থির হচ্ছে 4টি ভাগ। কি কি? হায়ালিন তরুণাস্থি, সেলুলার তরুণাস্থি, আর একটা কি ফাইব্রাস তরুণাস্থি, আর একটা ক্যাসিফাইড তরুণাস্থি। এই 4টে ভাগের মধ্যে আবার এই যে ফাইব্রাস তরুণাস্থি রয়েছে, এই ফাইব্রাস তরুণাস্থির আবার 2টো ভাগ। এই 2টো ভাগ কি কি? একটা ভাগ হচ্ছে শ্বেততন্তুময় আর একটা হচ্ছে পিত্তন্তুময়। তো এই হচ্ছে টোটাল যোগকলার ডায়াগ্রাম। এই প্রত্যেকটা যোগকলা আমরা ডিটেলসে পড়ব। তো আমি একটু বলে রাখি তোমাদেরকে এই কানেকটিভ টিস্যুর ব্যাপারে। কানেকটিভ টিস্যু যে রয়েছে হালকা করে বলে রাখি, নেক্সট দিন আমরা এই কানেকটিভ টিস্যু থেকেই আবার স্টার্ট করব। কানেকটিভ টিস্যুটা কি না, কানেকটিভ টিস্যু হচ্ছে যে যোজক কলার বা যোগ কলার ধাত্রটা কিরকম নরম প্রকৃতির, তাদেরকেই বলা হচ্ছে কি কানেকটিভ টিস্যু প্রপার। এই ধরনের প্রধান কয়েকটি কলা কি? অরিওলার, অ্যাডিপোজ, শ্বেততন্তুময় কলা, টেন্ডন, লিগামেন্ট ইত্যাদি, মানে যেগুলো যেগুলো বললাম। এবার এটার সংজ্ঞাটা কিরকম হয় না, অর্ধস্বচ্ছ সাদা প্রশস্ত কোষান্তর স্থান বিশিষ্ট যোগকলাকে বলা হচ্ছে কি অরিওলার কলা। এটা অরিওলার কলায় আমরা ঢুকে গেলাম, অ্যারিওলার কলায়। কানেকটিভ টিস্যুর মধ্যে যে অ্যারিওলার কলা পড়ছে সেই অ্যারিওলার কলার মধ্যে আমরা গেলাম। আর অ্যাডিপোজ কলাটা কি না, অ্যাডিপোজ কলা হচ্ছে না চর্বি বিশিষ্ট, চর্বি কোষ বিশিষ্ট রূপান্তরিত যে কলা তাকে বলা হচ্ছে অ্যারিওলার কলা। আর শ্বেততন্তুময় যোগকলা কি না, শ্বেততন্তুময় যোগকলা হচ্ছে এক ধরনের যোগকলা, এটি তল বা পাত গঠন করে। বুঝতে পারলে? আর কি রয়েছে? আর রয়েছে কি না পিত্তন্তুময় কলা। পিত্তন্তুময় কলা কি? পিত্তন্তুময় কলাও খুব পাতলা ধরনের, এটাও একটা তল গঠন করে, আর কি ঘন হয় এই কলাটা। আর রয়েছে কি না, আর রয়েছে জালিকাকার যোগকলা। জালিকাকার যোগকলাটা কি? জালিকাকার যোগকলা হচ্ছে এটা কি বলবো, মানে জালিকাকার কলার রূপান্তরিত হয়ে যে অরিওলার কলা গঠন করে সেই টাইপের, মানে জালিকাকার রেটিকিউলিন ফাইবার বা তন্তু, তার যে রেটিকিউলার কোষ এবং অর্ধতরল ধাত্রের সংযোগে যে কলা গঠিত হচ্ছে তাকেই কি বলা হচ্ছে জালিকাকার কলা। আর কি কলা রয়েছে না মিউকাস যোগ কলা। মিউকাস যোগ কলাটা কি না, মিউকাস যোগ কলা হচ্ছে এটি একটি ভ্রূণজ অ্যারিওলার কলা, মানে প্রত্যেকটা কলাই এক ধরনের অ্যারিওলার কলা, ওয়ান টাইপ অফ অ্যারিওলার কলা। আর রঞ্জকপূর্ণ যোগ কলা কি? রঞ্জকপূর্ণ যোগ কলা হচ্ছে এই অ্যারিওলার কলার মতো শিথিল যোগ কলা বা রঞ্জক সমৃদ্ধ। তো এই হচ্ছে কানেকটিভ টিস্যু এর সবগুলো ভাগ। তো নেক্সট ডেটে, নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা ডিটেলসে পড়বো। আজকের ক্লাসটাতে তোমরা এত দূরই জানো,
নেক্সট ক্লাসে যে রয়েছে প্রত্যেকটা ডিটেলস ভাগগুলো, ওই ভাগগুলো আমরা প্রত্যেকটার কভার করব। তো হ্যাঁ, আজকের ক্লাসটা বাস এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাসটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও। তো ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো। আর যদি কোনো জায়গায় কোথাও ডাউট থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। তো আজকে ক্লাসটা বেশ এতটুকুই থাকলো। তো তোমরা ক্লাসটিকে ভালোভাবে দেখো, বোঝো। আর হ্যাঁ, যারা যারা আমাদের ক্লাস চ্যানেলে নতুন তারা শীঘ্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা এতক্ষণ নিশ্চয়ই জেনে গিয়েছো যে আমাদের এমসিকিউ এক্সপ্রেস আসতে চলেছে। তো তোমরা সেটার জন্য রেডি হয়ে থাকো। সেখানে কিন্তু সব ফাটাফাটি কোশ্চেন আসতে চলেছে। একটা সিরিজ আনছি আমরা। তো হ্যাঁ, তোমরা আমাদের সাথে থেকো। আশা করি তোমাদের হেল্পফুল হবে ক্লাসগুলো। তো এভাবেই পাশে থেকো। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।